আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে হচ্ছে কি আমরা আলোচনা করব রিইনফোর্স কংক্রিট স্ল্যাব ডিজাইন নিয়ে। তো এই ক্লাসে আমরা বুঝবো হচ্ছে কি স্ল্যাব কি, ওয়ান ওয়ে স্ল্যাব ও টু ওয়ে স্ল্যাব কি, কীভাবে স্ল্যাবের বিহেভিয়ার আইডেন্টিফাই করতে হয়, এরপর ধাপে ধাপে স্ল্যাবের ডিজাইন প্রসিডিওর দেখব, লোড ক্যালকুলেশন দেখব, ডেপ্থ ক্যালকুলেশন দেখব, রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন দেখব এবং লাস্টে যে আমরা ডিটেলিংটা দেখব। চেষ্টা করব পুরো ডিজাইন প্রসিডিওরটা একদম বেসিক থেকে স্টেপ বাই স্টেপ একটু সহজভাবে বোঝানোর জন্য। আশা করা যায় যে ক্লাসটি করার মাধ্যমে আর কি একটু একটা বেসিক আইডিয়া হবে স্ল্যাব ডিজাইন সম্পর্কে। তো যাই হোক, আমি আমার কোর্স টিচারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ডক্টর আবু জাকির মোরশেদ স্যার এবং মীর আব্দুল কুদ্দুস স্যারের প্রতি। তাদের সুন্দর টিচিং এবং গাইডেন্সের কারণেই আর কি বিষয়গুলো খুব সহজভাবে বুঝতে পেরেছি এবং তোমাদের মাঝে এখন প্রেজেন্ট করার চেষ্টা করতেছি। যাই হোক, আমার মিস্টেক্স থাকতেই পারে, তোমরা একটু ক্ষমা দৃষ্টিতে দেখো। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। তো আমাদের মেবি দুই প্রকারের স্ল্যাব আছে, একটা হচ্ছে গিয়ে ওয়ান ওয়ে স্ল্যাব আর একটা হচ্ছে গিয়ে টু ওয়ে স্ল্যাব। এখন ওয়ান ওয়ে স্ল্যাব আর টু ওয়ে স্ল্যাব আমরা কীভাবে আইডেন্টিফাই করব? তো যে স্ল্যাবে হচ্ছে গিয়ে দুইটা অপোজিট সাইডে সাপোর্ট থাকবে ওইটা হচ্ছে গিয়ে ওয়ান ওয়ে স্ল্যাব, অথবা এলবি ডিভাইডেড বাই এল এ গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 হলে এখানে এলবিটা হচ্ছে গিয়ে আমার লং সাইডের স্প্যানলেট এবং এল এটা হচ্ছে গিয়ে আমার শর্ট সাইডের স্প্যানলেট। যদি এই দুইটা রেশিও হচ্ছে গিয়ে ইকুয়াল অর গ্রেটার দেন 2 হয় তাহলে সেটা হচ্ছে গিয়ে আমাদের ওয়ান ওয়ে স্ল্যাব। আর যদি এটার রেশিওটায় এলবি বাই এল এ লং সাইড স্প্যান ডিভাইডেড বাই শর্ট সাইড স্প্যান লেন্থ যদি লেস দেন 2 হয় তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের টু ওয়ে স্ল্যাব। যাই হোক, আর ওয়ান ওয়ে স্ল্যাবে হচ্ছে গিয়ে স্ট্রাকচারাল অ্যাকশনটা জাস্ট একটা দিকেই হয়, আর মেন রিইনফোর্সমেন্টটা হচ্ছে গিয়ে শর্ট দিকে বসানো হয়, কারণ আমার বেন্ডিংটা হচ্ছে গিয়ে এই যে শর্ট ডাইরেকশন বরাবর হয়, এই কারণে আমার মেন রিইনফোর্সমেন্টটা শর্ট দিকে বসানো হয়েছে। আর টু ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে স্ট্রাকচারাল অ্যাকশন আমাদের বোথ ওয়ে, টু ওয়ে স্ল্যাবে আমার এই দিকেও বেন্ডিং হবে আবার এই দিকেও বেন্ডিং হবে, তাই আমার দুই পাশেই হচ্ছে গিয়ে আমার মেন রিইনফোর্সমেন্টটা দেওয়া হয়। আর এই যে এখানে এই জন্যই লেখা হয়েছে যে মেন রিইনফোর্সমেন্ট ইজ প্লেসড ইন বোথ ডিরেকশন। যাই হোক, এটা হচ্ছে কি আমাদের রিইনফোর্সমেন্ট ডিটেইলিংটা। যদি আমরা ওয়ান ওয়ে স্ল্যাবের দিকে তাকাই, এটা হচ্ছে কি আমার শর্ট ডিস্টেন্স শর্ট স্প্যান লেন্থ আর কি। তো এটার প্যারালাল প্রত্যেকটাই হচ্ছে কি আমার শর্ট স্প্যান। তো আমরা শর্ট স্প্যান বরাবর হচ্ছে কি মেন রিইনফোর্সমেন্ট দিচ্ছি, এখানে হচ্ছে কি একটা স্ট্রেট বা একটা হচ্ছে গিয়া ক্র্যাঙ্ক বার বা বেড। আর শর্ট স্প্যানের পারপেন্ডিকুলার বরাবর আমরা যে দুইটা লাইন টানছি এটা হচ্ছে গিয়ে আমার ডিস্ট্রিবিউশন বার। আর এই যে টু ওয়ে স্ল্যাবে যদি আমরা আসি, এখানে দেখা যায় শর্ট স্প্যান এবং লং স্প্যান দুই ক্ষেত্রেই দুই সাইডেই হচ্ছে কি আমার মেন রিইনফোর্সমেন্টটা ইউজ করা হয়েছে। তো কেন করা হয়েছে এগুলো আমরা সামনে আসব। তো এখন আমাদের জানতে হবে হচ্ছে সাপোর্ট কন্ডিশন। এইগুলো হচ্ছে কি আমাদের স্ল্যাব, উপরে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কি আমাদের স্ল্যাব। এইটা স্ল্যাব, এটা স্ল্যাব, এটা স্ল্যাব। এখন আমি যদি এইটার দিকে তাকাই তাহলে দেখা যাবে কি যে স্ল্যাবটা রেস্ট করতেছে হচ্ছে গিয়ে ব্রিক পিয়ার সাপোর্টের উপর, স্ল্যাবটা আর হচ্ছে গিয়ে কলামটা আমার একসাথে কাস্টিং করা হয় নাই, জাস্ট স্ল্যাবটা একটা ব্রিক পিয়ার সাপোর্টের উপর রেখে দেওয়া হয়েছে, এই কারণে এটা হচ্ছে আমার সিম্পলি সাপোর্টেড স্ল্যাব। হ্যাঁ, আর এই স্ল্যাবের ক্ষেত্রে যদি আমি তাকাই, এই স্ল্যাবটা এবং কলামটা আমার স্ল্যাবটা এবং এই বিমটা আমার যদি একই সাথে কাস্টিং করা হয়, মনোলিথিকভাবে যদি কাস্টিং করা হয়, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কি আমার এটাকে বলা হয় হচ্ছে কি বোট ইন কন্টিনিউয়াস, এটাকে বোট ইন কন্টিনিউয়াস বলা হইতেছে। কেন বলা হইতেছে? কারণ আমার স্ল্যাব এবং বিমটা আমার একই সাথে কাস্টিং করা হয়েছে, এই যে এই পোর্শনটা হচ্ছে সেম একই সাথে কাস্টিং করা হয়েছে। আচ্ছা, যাই হোক, তো আমরা কি বুঝলাম? এটা হচ্ছে গিয়ে সিম্পলি সাপোর্টেড, কারণ আমার স্ল্যাবটা আর এইটা আলাদা আলাদাভাবে কাস্টিং করা হয়েছে। এটা আমার হচ্ছে গিয়ে স্ল্যাবটা এবং আমার এইটা একই সাথে কাস্টিং করা হয়েছে, তাই আমার এটা বোট ইন কন্টিনিউয়াসের মতো বিহেভিয়ার করবে। আর আমরা যদি এই ক্যান্টিলিভার বিম আছে এইখানে, এটার দিকে যদি তাকাই, এইটায় যদি আমি দেখি এটা হচ্ছে মিক্স পোর্শন আর কি, সবগুলো মিলে আর কি একটা ফিগার দেখানো হয়েছে। তো এই পুরোটা হচ্ছে কি আমার স্ল্যাব, এটা হচ্ছে গিয়ে ব্রিক পিয়ার সাপোর্ট। তো আমার বলা যায় যে এটা হচ্ছে গিয়ে ওয়ান ইন কন্টিনিউয়াস, কারণ এটা জাস্ট মৌলিকভাবে কাস্টিং করা হয়েছে আর এটার উপর হচ্ছে গিয়ে স্ল্যাবটা রেস্ট করতেছে। আর এই দুইটার দিকে যদি আমি তাকাই, স্ল্যাবটার সাথে এইটা এবং এটা একই সাথে কাস্টিং করা হয়েছে, তাই এটা হচ্ছে গিয়ে আমার বোথ ইন কন্টিনিউয়াস, এইটাও বোথ ইন কন্টিনিউয়াস, আর এটা হচ্ছে গিয়ে ক্যান্টিলিভার। তো এখন আমরা হচ্ছে গিয়ে এটা তো মোটামুটি বুঝছি নাকি সাপোর্ট কন্ডিশনটা। যাই হোক, আমরা সামনের দিকে আগাই। এখন আমরা হচ্ছে গিয়ে এটা
আচ্ছা, এটা আমরা হচ্ছে কি ম্যাথটা করার সময় বুঝবো। যাই হোক, তো আমার হচ্ছে কি মিনিমাম থিকনেস অফ দ্য স্ল্যাব। এখন স্ল্যাব ডিজাইনের হচ্ছে কি দুইটা প্রসিডিওর আছে, একটা হচ্ছে কি ইউএসডি মেথড আর একটা ডাব্লিউএসডি মেথড। ডাব্লিউএসডি মেথডের ক্ষেত্রে আমার সিম্পলি সাপোর্টেড স্ল্যাব হইলে থিকনেস হবে L/25, 1 কন্টিনিউয়াস হইলে হবে L/30, বোট কন্টিনিউয়াস হবে L/35, ক্যান্টিলিভারের ক্ষেত্রে L/12। এটা হচ্ছে কি আমার মিনিমাম থিকনেস অফ দ্য স্ল্যাব। আর ইউএসডি মেথডের ক্ষেত্রে আমার স্ল্যাব থিকনেস সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে হবে L/20, 1 কন্টিনিউয়াসের ক্ষেত্রে হবে L/24, বোট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হবে L/28। মানে প্রতি ক্ষেত্রে হচ্ছে গিয়ে 4 করে বাড়বে আমার 20, 24, 28। আর ক্যান্টিলিভারের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, এটা হচ্ছে গিয়ে L/10 হবে আর কি ইউএসডি মেথডের ক্ষেত্রে। তো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে আচ্ছা এই জিনিসটা বুঝাই যায় এখন। যদি আমার স্প্যান হচ্ছে গিয়ে দুইটা হয়, এটা একটা স্প্যান, এটা একটা স্প্যান, তাহলে আমার যদি স্প্যান রেল হয় তাহলে আমার মোমেন্ট কোএফিসিয়েন্টটা হবে এক্সটেরিয়র সাইডে 1/24, মিড স্প্যানে 1/14, ইন্টেরিয়র সাইডে 1/9, আবার ইন্টেরিয়র সাইডে 1/9, মিড স্প্যানে 1/14, এক্সটেরিয়র সাইডে 1/24। এটা যদি আমার স্প্যান রেল হয়। আর যদি আমার কলাম সাপোর্টেড থাকে তাহলে আমার এক্সটেরিয়র সাইডে 1/16, মিড স্প্যানে 1/14 এবং ইন্টেরিয়র সাইডে 1/9 হইতেছে। সেমভাবে মিড স্প্যানে 1/14 এবং এক্সটেরিয়র সাইডে 1/16 হইতেছে। এটা হচ্ছে মোমেন্ট কোএফিসিয়েন্টটা যদি আমার স্প্যান দুইটা হয়। এই যে সরি, এটা একটা স্প্যান আর এটা একটা স্প্যান। এখন যদি আমার স্প্যানটা দুইয়ের বেশি থাকে, এটা একটা স্প্যান, এটা একটা স্প্যান, সামনে আরও স্প্যান থাকে, তখন আমার এই কোএফিসিয়েন্টগুলো চেঞ্জ হয়ে যাবে। তো স্প্যান্ডেলের ক্ষেত্রে আমার এক্সটেরিয়রের ক্ষেত্রে মোমেন্ট কোএফিসিয়েন্টটা হবে 1/24, মিড স্প্যানে হবে 1/14 আর ইন্টেরিয়রে হবে 1/10। আর মাঝখানের প্রত্যেকটা স্প্যানের ক্ষেত্রে মোমেন্ট কোএফিসিয়েন্ট সেম থাকবে 1/11, 1/16, 1/11, আবার আরেকটা থাকলে 1/11, 1/16, 1/11। এভাবে যে 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 একদম লাস্টের স্প্যানের ক্ষেত্রে আবার মোমেন্ট কোএফিসিয়েন্ট এইটা এসে পড়বে যদি আমার স্প্যান রেল হয়। আর কলামের ক্ষেত্রে হবে 1/16 এক্সটেরিয়রে, মিড স্প্যানে 1/14 আর ইন্টেরিয়রে হবে 1/10। দেন মাঝেরগুলো সব এইরকম আর লাস্টে গিয়ে আবার এই যে এইভাবে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে গিয়ে আমরা ম্যাথটা করলে আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবো। যাই হোক, আমরা ম্যাথে যাই। তো এখানে আমার একটা প্রবলেম দেওয়া আছে। এই প্রবলেমে বলছে হচ্ছে এ রিইনফোর্স কংক্রিট স্ল্যাব ইজ বিল্ট ইন্টিগ্রালি উইথ ইট সাপোর্টস অ্যান্ড কনসিস্ট টু ইকুয়াল স্প্যান। আমার দুইটা ইকুয়াল স্প্যান দেওয়া আছে। এই যে এটা একটা স্প্যান, এটা একটা স্প্যান, এটা লেন্থ 15 ফিট, এটা লেন্থও 15 ফিট। আচ্ছা, এই যে ক্লিয়ার স্প্যান লেন্থ 15 ফিট দেওয়া আছে, মানে আমার এখানে এল হচ্ছে গিয়ে 15 ফিট। যাই হোক, দ্য সার্ভিস লাইভ লোড ইজ 100 PSF and 4000 PSI concrete is specified with steel with a yield stress equal to 6000 PSI। আচ্ছা, আমার এখানে বলা হয়েছে হচ্ছে FY ইকুয়াল টু 60,000 PSI। সরি, এখানে আমি 6000 লিখছি, আরেকটা শূন্য হবে। F'(C) ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমার 4000 PSI। আর আমার বলে দেওয়া আছে স্প্যান লেন্থ হচ্ছে গিয়ে আমার 15 ফিট। তাহলে আমার স্ল্যাবটা ডিজাইন করা লাগবে। যাই হোক, আমি হচ্ছে গিয়ে এখন স্ল্যাব ডিজাইনের স্টেপগুলা এখানে আমার বলছে হচ্ছে স্ল্যাবটা ডিজাইন করো স্ট্রেন ডিজাইন মেথডের মাধ্যমে, মানে ইউএসডি মেথডের মাধ্যমে আর কি আমরা ডিজাইন করব। তো এগুলো হচ্ছে কি আমার ইউএসডি মেথডে স্ল্যাব ডিজাইন করার স্টেপসগুলো আর কি। অ্যাজ এখানে আমার বলছে যে a reinforced concrete slab is built integrally which supports consist of two equal span। এখন আমাদের স্টেপগুলো যদি আমি দেখি, ফার্স্টে হচ্ছে কি আমার মিনিমাম থিকনেস অফ দ্য স্ল্যাব, মানে থিকনেস নির্ণয় করা লাগবে। অ্যাজ এটা হচ্ছে গিয়ে এই থিকনেস নির্ণয়ের ক্ষেত্রে এটা হচ্ছে কি আমার বোট ইন কন্টিনিউয়াস, তো তাই আমার L/28 ইউজ করছি। তো এই যেহেতু আমার বোট ইন কন্টিনিউয়াস, স্ল্যাবটা আর বিমটা একসাথে কাস্টিং করা হয়েছে, তাই আমার এখানে L/28 ইউজ করছি। লোড ক্যালকুলেশন করবো, তারপর এটা সেকেন্ড স্টেপ। তারপর মোমেন্ট ক্যালকুলেশন করবো। মোমেন্ট ইকুয়াল টু হচ্ছে কোএফিসিয়েন্ট ইন্টু WL²। যাই হোক, এখানে ডাব্লিউটা হচ্ছে কি আমার লোড এবং এলটা হচ্ছে কি স্প্যান লেন্থ। তারপর হচ্ছে কি ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও বের করব, তারপর ডেপথ চেক করব, তারপর স্টিল ক্যালকুলেশন করব। স্টিল ক্যালকুলেশন বলতে আমরা হচ্ছে কি স্টিলের এরিয়াটা বের করব, তারপর একটা স্পেসিং দিয়ে, মানে স্পেসিং না, তারপর হচ্ছে কি আমরা কোন সাইজের বার ইউজ করবো ওইটা ধরে আমরা স্পেসিংটা বের করব। এটা হচ্ছে কি মেন রিইনফোর্সমেন্ট ক্ষেত্রের ক্ষেত্রে।
তারপর হচ্ছে কি আমরা ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে বের করবো। যাই হোক, এখন স্টেপগুলা আমি এখানে জাস্ট বললাম শর্ট আকারে, তো আমরা হচ্ছে কি এখন ম্যাথটা করলে ক্লিয়ার হবে। তো আমার এখানে বলে দিছে আমার স্টিলের ইয়েল্ড স্ট্রেন্থ হচ্ছে গিয়ে 60,000 PSI, আর কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন্থ হচ্ছে গিয়ে 4,000 PSI, আর আমার এটা স্প্যান লেন্থ, ক্লিয়ার স্প্যান লেন্থ হচ্ছে গিয়ে 15 ফিট। তো আমার স্টেপ 1 কি ছিল? মিনিমাম থিকনেস অফ দ্য স্ল্যাব। আচ্ছা, স্টেপ 1 মিনিমাম থিকনেস অফ দ্য স্ল্যাব। এখন যেহেতু এটা বোটিন কন্টিনিউয়াস ছিল, তাই এখান থেকে আমাদের মিনিমাম থিকনেস টি মিনিমাম ইকুয়াল হচ্ছে গিয়ে L/28 হবে। এখন আমাদের এল বা স্প্যান লেন্থ ছিল হচ্ছে 15 ফিট, এটাকে যদি আমি ইঞ্চিতে কনভার্ট করি মানে 12 দিয়ে গুণ দিয়ে দিই, আর নিচে হচ্ছে 28 ছিল, এটা হচ্ছে গিয়ে আমার অ্যারাউন্ড 6.43 আসে। তো যেহেতু আমার স্ল্যাব এইটা, তো আমরা এটা নেক্সট 0.5 ইঞ্চিতে রাউন্ড আপ করবো, মানে আমরা এটাকে লিখতে পারি 6.5 ইঞ্চি। ঠিক আছে, তো আমাদের স্টেপ 1 শেষ। এখন স্টেপ 2, এখন আমাদের লোড ক্যালকুলেশন করা লাগবে। লোড ক্যালকুলেশন, তো আমরা যদি প্রশ্নটা একটু আবার ভালোভাবে পড়ি, তো এখানে দেওয়া আছে আমার সার্ভিস লাইভ লোড হচ্ছে গিয়ে 1000 PSF, আর কিন্তু কিছু বলা নাই লোডের ব্যাপারে, তো আমাদের অ্যাজিউম করে নিতে হবে। যাই হোক, তো আমরা জানি হচ্ছে কংক্রিটের সেলফ ওয়েট 150 PCF বা কিউবিক পাউন্ড পার কিউবিক ফিট। তো এটা হচ্ছে কি ডেড লোড না, তাই আমরা লিখলাম ডেড লোড, এটা হচ্ছে কি সেলফ ওয়েট। কত ছিল? 150 পাউন্ড পার কিউবিক ফিট। এখন আমাদের স্ল্যাব ডিজাইনের ক্ষেত্রে লোডগুলোকে সব PSF বা পাউন্ড পার স্কোয়ার ফিট আকারে প্রকাশ করা লাগবে। তাহলে এটার জন্য আমরা যদি জাস্ট একটা ডাইমেনশন দিয়ে গুণ করে দিই PCFকে, তাহলে আমরা PSF পাবো না। মানে PCF কি? আমার 3টা ডাইমেনশন, আর PSF কি? আমার 2টা ডাইমেনশন না। তো আমি যদি PCF এর সাথে একটা যদি গুণ করে দিই, তাহলে আমার PSF চলে আসতেছে না? ওইটাই তো, 3টা ডাইমেনশন থেকে আর কি 2টা ডাইমেনশনে কনভার্ট করা লাগবে। তো আমি যদি এইটার সাথে এই যে স্ল্যাব থিকনেস আমরা পাইলাম না 6.5 ইঞ্চি, এটাই আর কি গুণ দিয়ে দেবো 6.5 ইঞ্চি। এটাকে আমি ফিটে কনভার্ট করে তাহলে 12 দিয়ে ভাগ করব। এবং এটা যেহেতু USD মেথড দিয়ে করতেছি, তাই আমি ডেড লোডের সাথে একটা ওভারলোড ফ্যাক্টর গুণ করব। ডেড লোডের সাথে ওভারলোড ফ্যাক্টরটা কী ছিল? 1.2, ওটা গুণ দিলাম, তাহলে আমি পাচ্ছি হচ্ছে কি 98 PSF। ঠিক আছে, এখন আমরা ধরি লাইভ লোড, এক্ষেত্রে হচ্ছে গিয়ে ইউজ করলাম 100। যেহেতু লাইভ লোডের ক্ষেত্রে আমার কোএফিসিয়েন্ট হচ্ছে কি 1.6 USD মেথডের ক্ষেত্রে, এটা দিয়ে গুণ করলাম। ওকে, তাহলে আমরা পেলাম 160 PSF। ঠিক আছে, তারপর ফ্লোর ফিনিশও একটা ডেড লোড না, তো ফ্লোর ফিনিশের জন্য আমার কোএফিসিয়েন্ট কত গুণ হবে? 1.2 গুণ হবে। তো ফ্লোর ফিনিশের জন্য এটা আমরা অ্যাজিউম করে নিই 30 হচ্ছে গিয়ে PSF আমাদের লাগতেছে। যাই হোক, তাহলে আমার 1.2 দিয়ে গুণ করলে আছে হচ্ছে 36 হবে, 36 PSF। ঠিক আছে, এখন আমি যদি টোটাল UDL কত আসতেছে, টোটাল UDL এটা যদি আমি একটু হিসাব করি, তাইলে আমার আসে হচ্ছে 294 PSF, মানে আমি W এর ভ্যালু পাই গেছি। তো আমার প্রথম স্টেপ কি ছিল? মিনিমাম থিকনেস অফ দ্য স্ল্যাব, এটা পেয়ে গেলাম 6.5 ইঞ্চি। তারপরে স্টেপ কি ছিল? লোড ক্যালকুলেশন, এটা পেয়ে গেলাম W = 294 PSF। এখন থার্ড স্টেপ আমার হবে হচ্ছে কি মোমেন্ট ক্যালকুলেশন। এই যে স্টেপগুলো আমি একবারে সব লিখছি, ফার্স্টে ছিল মিনিমাম থিকনেস, তারপর ছিল লোড ক্যালকুলেশন, তারপর ছিল মোমেন্ট ক্যালকুলেশন। তো আমরা এখন লিখি স্টেপ 3, মোমেন্ট ক্যালকুলেশন। তো আমরা জানি মোমেন্ট ক্যালকুলেশনে মোমেন্ট M = হচ্ছে গিয়ে কোএফিসিয়েন্ট ইন্টু WL²। এই সিটা হচ্ছে কি কোএফিসিয়েন্ট। এখন এই সিটা ইন্টেরিয়রের ক্ষেত্রে একরকম হবে, মিড স্প্যানে একরকম হবে, এক্সটেরিয়রের ক্ষেত্রে একরকম হবে। অ্যাজ আমাদের এটা হচ্ছে গিয়ে জাস্ট 2টা স্প্যান না, তো 2টা স্প্যানের ক্ষেত্রে মোমেন্ট কোএফিসিয়েন্টটা কোনটা হবে? আমরা যদি আবার একটু উপরে দেখি, এই যে এটা হচ্ছে কি আমাদের একটা স্প্যান, এটা আমাদের একটা স্প্যান। যদি 2টা স্প্যান থাকে,
তাহলে আমরা এই ফিগারটা ইউজ করবো, মানে এই ফিগার তো না আর কি, এই কোএফিসিয়েন্টগুলো ইউজ করবো। যেহেতু আমাদের এটা স্প্যান রেল, তো আমরা এই যে এই কোএফিসিয়েন্ট আমি মার্ক করে রাখছি 1/24, 1/14, 1/9, 1/9, 1/14, 1/24, এই কোএফিসিয়েন্টগুলো ইউজ করব। তো আমাদের ইন্টেরিয়রে কোএফিসিয়েন্ট ছিল 1/9, মিড স্প্যানে 1/14 আর এক্সটেরিয়রে 1/24। তাহলে আমি লেখা শুরু করি। মোমেন্ট ইকুয়াল টু কোএফিসিয়েন্ট ইন্টু WL স্কোয়ার। অতএব আমাদের অ্যাট ইন্টেরিয়র, এটা হচ্ছে কি ইন্টেরিয়র আমার নেগেটিভ মোমেন্ট দিবে, তো তাই আমি -v লিখলাম 1/9 ইন্টু WL স্কোয়ার। তাইলে 1/9 ইন্টু W এর ভ্যালু আমি পাইছি হচ্ছে কি এই যে 294 দিলাম। তো এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু স্প্যান লেন্থ হচ্ছে কি আমার 15, তাহলে 15 স্কোয়ার দিলাম। তাহলে আমি পাচ্ছি হচ্ছে 7350 পাউন্ড ফিট, ঠিক আছে। আর আমাদের হচ্ছে কি এখন মিড স্প্যানে অ্যাট মিড স্প্যানে আমরা অলওয়েজ পজিটিভ মুভমেন্ট পাই, +v দিলাম। মিড স্প্যানে আমার মুভমেন্ট কোএফিসিয়েন্ট ছিল 1/14 ইন্টু WL স্কোয়ার। তাহলে 1/14, W এর ভ্যালু কত? সেম 294, এদের ভ্যালু কত? 15, তার স্কোয়ার দিলাম। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 4725 পাউন্ড ফিট, ঠিক আছে। এখন আমাদের এক্সটেরিয়রে অ্যাট এক্সটেরিয়র, এখন এক্সটেরিয়র হচ্ছে আমার নেগেটিভ মোমেন্ট ডেভেলপ করতেছে। তো এই মোমেন্ট কোএফিসিয়েন্টটা কত? 1/24, আর সাথে WL স্কোয়ার তো অলওয়েজ গুণই হবে। তাহলে আমি যদি লিখি 1/24 ইন্টু W এর ভ্যালু 294 ইন্টু L এর ভ্যালু 15, তার স্কোয়ার, তাহলে আমি পাচ্ছি হচ্ছে 2757 পাউন্ড ফিট। যাই হোক, আমার 3টা স্টেপ শেষ। তো স্টেপগুলো আমার কী ছিল? প্রথমে মোমেন্ট, মিনিমাম থিকনেস অফ দ্য স্ল্যাব, তারপর লোড ক্যালকুলেশন, তারপর মোমেন্ট ক্যালকুলেশন। তো আমার 3টা স্টেপ শেষ, আর মাত্র কয়েকটা স্টেপ বাকি। যাই হোক, আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি। এখন স্টেপ 4-এ হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিওটাকে বের করে নিতে হবে। দেন এই ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিওটা আমার ইউজ করতে হবে হচ্ছে কি ডেপথ চেকের বেলায়, যে আমি আসলে যেই 6.5 ইঞ্চি এই ডেপথটা পেয়েছি এটা কি ঠিক আছে কি না। আচ্ছা, তাহলে আমি স্টেপ 4টা করি। তো স্টেপ 4, ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও। এখন ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্টের রেশিওর একটা সূত্র আছে, সেটা হচ্ছে গিয়ে রো ম্যাক্স ইকুয়াল টু 0.85 β1 f'(c) ডিভাইডেড বাই fy ইন্টু EU ডিভাইডেড বাই U প্লাস ET। এখন এইখানে 0.85টা সূত্রের মধ্যেই β1টা কি? এখন β1টা হচ্ছে গিয়ে যদি আমার কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন্থ 4000 হয়, তাহলে আমার β1-এর ভ্যালু হবে 0.85। আর যদি আমার কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন্থ 4000-এর থেকে বেশি হয়, তাহলে আমার β1-এর ভ্যালু প্রতি 1000-এর জন্য 0.5 করে কমবে। আচ্ছা, যাই হোক, এটা আমরা পরে দেখব। আর f'(c)টা কি? কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন্থ 28 ডেজ কংক্রিটের সিলিন্ডার স্টেট আর কি। যাই হোক, আর fy-টা কি? ইয়েল্ড স্ট্রেন্থ অফ স্টিল। তো আমাদের এটা % দেওয়া আছে 4000, এটা % দেওয়া আছে 60000। এখন ইউটা হচ্ছে কি আলটিমেট স্ট্রেন অফ কংক্রিট, এটা হচ্ছে কি 0.003 হয়, আর ইউ তো 0.003, আর ইটিটা হচ্ছে গিয়ে আলটিমেট স্ট্রেন অফ স্টিল, ইটিটা হচ্ছে গিয়ে 0.005 হয়। তো আমি যদি এই প্রত্যেকটা ভ্যালু বসাই, তাহলে আমি রোম্যাক্সের ভ্যালু পাচ্ছি হচ্ছে 0.85 ইন্টু β1। এই ক্ষেত্রে আমার 4000 যেহেতু কমপ্লিট f'(c) এর ভ্যালু, তাই β1-এর ভ্যালু 0.85 হচ্ছে। আর f'(c) এর ভ্যালু 4000, fy এর ভ্যালু হচ্ছে 60000, ইউ এর ভ্যালু হচ্ছে 0.003, ইউ এর ভ্যালু 0.003, আর ইটি এর ভ্যালু 0.005। তাহলে আমি হচ্ছে রোম্যাক্সটা পাচ্ছি এখানে 0.0181। আচ্ছা, তাহলে আমার ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট বের করা হয়ে গেল। এখন স্টেপ 5-এ কী ছিল আমাদের? স্টেপ 5টা যদি আমরা দেখি আবার উপরে, যে এই যে স্টেপ 5-এ হচ্ছে কি ডেপথ চেক করতে হবে, যে আমাদের এই যে 6.5 ইঞ্চি পেলাম না স্ল্যাবের ডেপথ, এটাকে আদৌ ঠিক আছে কি না। যাই হোক, এটা আমরা এখন চেক করি।
স্টেপ 5 ডেপথ চেক অফ স্ল্যাব। তো এই ডেপথটা আমরা কীভাবে চেক করব? এটা হচ্ছে কি আমরা মোমেন্ট সূত্র দিয়ে চেক করব। তো আমাদের কয়েকটা সূত্র মুখস্থ করা লাগবে। এই যে এই সূত্রটা, রো ম্যাক্সের সূত্রটা মুখস্থ করা লাগবে। তারপরে এখন যে মোমেন্টের সূত্রটা ইউজ করবো এটা মুখস্থ করা লাগবে। যদিও সূত্রটা একটু বড় তার বাট এটা আসলে আস্তে আস্তে এই আরসিসি কোর্সটা করতে করতে একদম মুখস্থ হয়ে যাবে। যাই হোক, সূত্রটা লিখি, MU ইকুয়াল টু ফাই রো FY BD স্কোয়ার ইন্টু 1 মাইনাস 0.59 রো FY ডিভাইডেড বাই F প্রাইম C। এখন এটা তো বিরাট বড় একটা সূত্র, কোনটা দিয়ে কি বুঝাইলো, তাই না? এটা আমি আস্তে আস্তে বলতেছি। এইখানে এমইউটা হচ্ছে কি মোমেন্ট, আমি ম্যাক্সিমাম মোমেন্টটা দিয়ে আমাদের এখানে হচ্ছে কি ডি এর ভ্যালু, মানে এই ডিটা হচ্ছে ইফেক্টিভ ডেপথ, এটা বের করতে হবে। তো এখানে যে ফাই আছে না, এই ফাইটা হচ্ছে কি স্ট্রেন্থ রিডাকশন ফ্যাক্টর। ফাইয়ের ভ্যালু নর্মালি আর কি 0.9 ধরে নেয়, তো আমরা এখানে 0.9 ইউজ করব। রোটা হচ্ছে গিয়ে আমি এই যে রো ম্যাক্সটা বের করলাম না, ম্যাক্সিমাম রেইনফোর্সমেন্ট রেশিও, এইটাই রেইনফোর্সমেন্ট রেশিও হচ্ছে গিয়ে রো। আর FY এর ভ্যালু আমরা জানি 60,000, এটা প্রশ্ন দেওয়া আছে। বিটা কি? বিটা হচ্ছে গিয়ে 12 ইঞ্চি বা ইউনিট স্ট্রিপ। আমাদের স্ল্যাব ডিজাইনের ক্ষেত্রে স্ল্যাবটাকে হচ্ছে কি একটা ইউনিট স্ট্রিপ আকারে ধরে নেওয়া হয় ক্যালকুলেশনের সুবিধার্থে। একটা ইউনিট স্ট্রিপ হচ্ছে গিয়ে আমরা 1 ফিট ধরি, যেটা হচ্ছে গিয়ে 12 ইঞ্চি। তো বি এর ভ্যালু এখানে 12 ইঞ্চি ধরবো আর কি। যাই হোক, এখন ডি তো ইফেক্টিভ ডেপথ, যেটা আমরা বেরই করবো, আর রো তো ওই যে ম্যাক্সিমাম রেইনফোর্সমেন্ট রেশিওটা FY প্রশ্নে দেওয়া আছে, F প্রাইম C প্রশ্নে দেওয়া আছে। এখন এর সূত্রটাকে যদি আমি একটু অন্যভাবে লিখি, মানে অন্যভাবে বলতে জাস্ট ডিটাকে যদি একটা সাইডে রাখি, ডি স্কোয়ার ইকুয়াল টু MU ডিভাইডেড বাই ফাই রো FY B 1 মাইনাস 0.59 রো FY ডিভাইডেড বাই F প্রাইম C। এখন এইখানে আমি প্রত্যেকটা ভ্যালু বসাই দিব। তো ভ্যালুগুলা এই যে ফাইয়ের ভ্যালু হচ্ছে গিয়ে, ফাইয়ের ভ্যালু বসাবো 0.9, রো এর ভ্যালু এই যে আমরা পেলাম এইটা 0.0181 বসাবো। FY এর ভ্যালু 60,000 বসাবো। বি এর ভ্যালু এইটা একটা ইউনিট স্ট্রিপ, যেহেতু ইউনিট স্ট্রিপ আমরা 1 ফিট হিসেবে কল্পনা করছি, তাই হচ্ছে কি 1 ফিট বা 12 ইঞ্চি বসাবো। আর আবার রো এর ভ্যালু বসাবো 0.0181, FY এর ভ্যালু হচ্ছে গিয়ে 4000, FY এর ভ্যালু হচ্ছে 60,000, আর F প্রাইম C এর ভ্যালু হচ্ছে গিয়ে আমার 4000। আর এই মোমেন্টটা হচ্ছে কি আমি ম্যাক্সিমাম মোমেন্টটা বসাবো। আমি এই যে ইন্টেরিয়র, মিড স্প্যান আর এক্সটেরিয়রে যে 3টা মোমেন্ট পেলাম না, 7350, 4725, 2757, এই 3টার মধ্যে ম্যাক্সিমাম মোমেন্ট হচ্ছে গিয়ে আমার এই যে ইন্টেরিয়রে, এটা হচ্ছে গিয়ে 7350। তো এই মোমেন্টটা হচ্ছে গিয়ে আমি এখানে বসাবো। এই মোমেন্টটা কিন্তু আমার পাউন্ড ফিটে দেওয়া আছে, তো আমি পাউন্ড ইঞ্চিতে কনভার্ট করার জন্য কি করব, এইখানে 7350 পাউন্ড ফিট, যেহেতু ইঞ্চিতে কনভার্ট করার জন্য জাস্ট 12 দিয়ে গুণ দিয়ে দিব। ওকে, সব কিছু বসানোর পর আমি ডি এর ভ্যালু পাবো হচ্ছে গিয়ে রুট করার পর ডি এর ভ্যালু পাবো আমার, ডি রিকোয়ার্ড হচ্ছে গিয়ে 3.0 ইঞ্চি। ঠিক আছে, এখন আমার একদম প্রথম স্টেপে দেখো মিনিমাম থিকনেস অফ দ্য স্ল্যাব। আমি কিন্তু মিনিমাম থিকনেস অফ দ্য স্ল্যাব পাইছিলাম হচ্ছে গিয়ে 6.5 ইঞ্চি। এখন আমার ইফেক্টিভ ডেপথটা বের করা লাগবে, তাই না? তো ইফেক্টিভ ডেপথ ডি ইকুয়াল টু থিকনেস অফ স্ল্যাব মাইনাস হচ্ছে গিয়ে একটা ক্লিয়ার কভার মাইনাস হচ্ছে গিয়ে একটা রিইনফোর্সমেন্ট এরিয়ার অর্ধেক, এরিয়া অফ মানে হাফ অফ এরিয়া অফ রিভার। তো আমার থিকনেস অফ দ্য স্ল্যাব ছিল হচ্ছে কি 6.5 ইঞ্চি। হ্যাঁ, আর ক্লিয়ার কভার নর্মালি 0.75 ইঞ্চি ধরা হয়। আর হাফ এরিয়া অফ দ্য রিভার এটা হচ্ছে কি 0.5/2। এখন এইটাকে একবারে 1 ইঞ্চি ধরাই হয়, মানে আমরা যদি ম্যাথ করব তখন ইফেক্টিভ ডেপথ বের করার সময় আমরা এই যে ইফেক্টিভ
ডেপ্থ বের করার সময় যে থিকনেস অফ দ্য স্ল্যাব যেটা পাবো না, ওইখান থেকে ডিরেক্ট যদি আমি এই একটাকে বিয়োগ দিয়ে দিই তাইলে হচ্ছে গিয়ে আমি ইফেক্টিভ ডেপ্থটা পাবো। তো ওই যে এখানে আমি থিকনেস অফ দ্য স্ল্যাব পাইছিলাম হচ্ছে গিয়ে 6.5 ইঞ্চি, এখান থেকে ডিরেক্টলি আমি এক যদি বিয়োগ দিয়ে দিই, এই একটা কীভাবে আসলো, একটা আসলো হচ্ছে গিয়ে ক্লিয়ার কভারেজ 0.75 ইঞ্চি, আর হাফ এরিয়া অফ রিভারের হচ্ছে 0.5/2 ইঞ্চি। তো এই এক বিয়োগ দিলে আমি পাচ্ছি হচ্ছে গিয়ে 5.5 ইঞ্চি। এখন দেখা যাচ্ছে যে আমার ডি প্রোভাইডেড ইকুয়াল টু 5.5 ইঞ্চি, আর ডি রিকোয়ার্ড ওই যে আমি মুভমেন্ট বসায় একটা পাইলাম, ওইটা কত পেয়েছি, ওটা পেয়েছি যে 3 ইঞ্চি। অ্যাজ ডি প্রোভাইডেড গ্রেটার দেন ডি রিকোয়ার্ড, মানে আমার যতটুকু ন্যূনতম দরকার ছিল তার চেয়ে আমার হচ্ছে গিয়ে বেশি ডেপথ দেওয়া হয়েছে, মানে আর কি এটা সেফ, ঠিক আছে না? আমার দেওয়াই হয়েছে হচ্ছে গিয়ে আমার মিনিমাম লাগবে 3 ইঞ্চি থিকনেস, 3 ইঞ্চি ইফেক্টিভ ডেপথ, বাট আবার ইফেক্টিভ ডেপথ আসে হচ্ছে গিয়ে 5.5 ইঞ্চি। তাদেরকে আমার কোনো প্রবলেম আছে না, মানে আমার স্ল্যাবের ডেপথটা মানে থিকনেসটা ধরো ঠিক হয়েছে। আচ্ছা, তাহলে আমি নেক্সট স্টেপে এখন আগাইতে পারি, হচ্ছে স্টিল ক্যালকুলেশন। আচ্ছা দেখি স্টেপ 6, স্টিল ক্যালকুলেশন। এখন স্টিল ক্যালকুলেশনের জন্য দুইটা সূত্র আছে। একটা সূত্র হচ্ছে AS ইকুয়াল টু mu ডিভাইডেড বাই phi FY D মাইনাস A/2। কোনটা দিয়ে কি বোঝাচ্ছে আমি সব বলতেছি, আগে আমি সূত্র দুটা লেখা নেই। আর আরেকটা সূত্র হচ্ছে গিয়ে A ইকুয়াল টু AS FY ডিভাইডেড বাই 0.85 F'(C) B। এই দুইটা সূত্র হচ্ছে গিয়ে আমাদের স্টিল ক্যালকুলেশনের ক্ষেত্রে কাজে লাগবে মেইনলি। এই AS যেটা, এই AS হচ্ছে গিয়ে এরিয়া অফ দ্য স্টিল বা এরিয়া অফ দ্য রিবার বা এরিয়া অফ দ্য রেইনফোর্সমেন্ট, যাই হোক। আর MUটা হচ্ছে গিয়ে আমরা 3টা মোমেন্ট পেলাম না, ওই মোমেন্টগুলো হচ্ছে গিয়ে MU, আমার MU বসায় বসায় আমি ASটা পাবো। আর ফাইটা হচ্ছে কি আমার স্ট্রেন্থ রিডাকশন ফ্যাক্টর, এক্ষেত্রে আমি 0.9 ইউজ করবো। FY তো আমার প্রশ্নে দেওয়াই আছে 60,000 PSI। ডি হচ্ছে গিয়ে ইফেক্টিভ ডেপ্থ আমরা কত পাইছি, এই যে 5.5 ইঞ্চি পাইছি। আর এটা কি, এখন এটা হচ্ছে গিয়ে আমরা বের করব এই সূত্র দিয়ে। এ হচ্ছে গিয়া AS FY ডিভাইডেড বাই 0.85 F'(C) B। এখন আমরা আসলে এটা কিভাবে, আমরা তো এও জানি না, আবার আমরা তো ASও জানি না, তো আমরা ASটা কিভাবে পাবো? এটা হচ্ছে গিয়ে আমরা ইটারেশন করে করে, মানে আমরা ফার্স্টে এ এর একটা ভ্যালু ধরবো, এর একটা ভ্যালু ধরার পর ওই AS এর একটা ভ্যালু পাবো, দেন ওই ভ্যালুটা আবার এইখানে বসায় দিব, দেন বসায় মানে ইটারেশন করে করে পাবো। আচ্ছা আমরা ইটারেশনটা দেখাই তাহলে ক্লিয়ার হবে। তো আমি যদি মোমেন্ট, কোন মোমেন্টের ক্ষেত্রে নেওয়া যায়, 3টা মোমেন্ট তো। আচ্ছা সবচেয়ে বড় মোমেন্টটা MU ইকুয়াল টু 7,350 পাউন্ড ফিট, এটা যদি ইঞ্চিতে কনভার্ট করি মানে পাউন্ড ইঞ্চি, MU ইকুয়াল টু 7,350 ইন্টু 12 পাউন্ড ইঞ্চি, যাই হোক। এখন আমরা AS ইকুয়াল টু জানি, AS ইকুয়াল টু MU ডিভাইডেড বাই phi FY D মাইনাস A/2। এখন এই সূত্রটায় আমি মোমেন্টটা বসাই দিই, আর বাকি যেই সব ডাটা জানি আমি ওগুলো বসাই দিই। তো এটা যদি বসাই, AS ইকুয়াল টু 7,350 ইন্টু 12 ডিভাইডেড বাই phi এর ভ্যালু স্ট্রেন্থ রিডাকশন ফ্যাক্টর 0.9, FY এর ভ্যালু হচ্ছে গিয়ে 60,000, ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু হচ্ছে গিয়ে আমার ইফেক্টিভ ডেপথ, এটা ছিল হচ্ছে 5.5 ইঞ্চি আমরা পেয়েছি, মাইনাস A/2। এখন প্রথম ক্ষেত্রে আমি এটা সাপোজ 1 ধরলাম, এটা তো আমরা ইটারেশন করবো, আমরা A এর ভ্যালুও জানি না, AS এর ভ্যালু জানি না। তো সাপোজ A এর ভ্যালু আমি প্রথমে 1 ধরলাম, তাহলে A/2 কত, 1/2 আসলো। তো দেওয়ার পর অতএব আমার AS আসলো কত, আমি যদি করি তাহলে AS এর ভ্যালু আসতেছে হচ্ছে 0.327। আচ্ছা এখন যেই AS এর ভ্যালু পেলাম না, AS এর ভ্যালুটা আবার আমি এই সূত্রে বসাবো।
এই সূত্রে বসানোর পর আমি আবার এ এর ভ্যালুটা পাবো। যতক্ষণ না পর্যন্ত আমার এ এর ভ্যালুটা মিলতেছে ততক্ষণ পর্যন্ত আমি আর কি ইটারেশনটা চালাই যাবে। তো এটার একটা সহজ নিয়মও আছে, ওইটাও দেখাবো, বাট আগে আমি এভাবে করি। যাই হোক, তো এস এর ভ্যালু পাইছি হচ্ছে গিয়ে 0.327। তো আমি এ এর সূত্র, সেকেন্ড সূত্র, মানে এই সূত্রটা যদি আবার লিখি, এ ইকুয়াল টু এ এস এফ ওয়াই ডিভাইডেড বাই 0.85 এফ প্রাইম সি বি। এখন এ ইকুয়াল টু এ এস এফ ওয়াই, এ কত, এ এস পেয়েছিলাম 0.327, লিখলাম 0.327 ইন্টু এফ ওয়াই এর ভ্যালু হচ্ছে 60,000, আর 0.85 এফ প্রাইম সি এর ভ্যালু হচ্ছে 4,000, আর বি যেহেতু ইউনিট স্ট্রিপ 12 ইঞ্চি দিলাম। তো এইবার আমি এর ভ্যালু পাইলাম হচ্ছে গিয়ে 0.480। ঠিক আছে, আচ্ছা আমার কালো পেজ শেষ হয়ে গেছে, তো যাই হোক এখন সাদা পেজেই লিখি। তো এটা হচ্ছে কি আমার এই ইটারেশনটা বারবার চালাই যাইতে হবে। তো আমি যদি একটা বক্স আকারে লিখি, যাই হোক কালার চেঞ্জ করা লাগবে। হ্যাঁ ঠিক আছে, তো এখানে যদি আমি এ লিখি, এখানে যদি এ এস লিখি, আবার এ লিখলাম। আমি যখন প্রথমে এ এর ভ্যালু 1 ধরলাম, আমার এ এস এর ভ্যালু কত আসছিল, এর ভ্যালু 1 ধরার পরে এই যে এর ভ্যালু 1 ধরছি আমি, তাহলে আমার এ এস এর ভ্যালু আসছিল হচ্ছে 0.327। আমি লিখলাম 0.327। তারপর এ এস এর ভ্যালু 0.327 ধরার পর আমি এ ক্যালকুলেশন করছি না, এর ভ্যালু কত পাইছি 0.480, এর ভ্যালু পাইছি 0.480। এখন এর এই 0.480 ভ্যালুটা আবার আমি এই সূত্রে ইউজ করব। এই সূত্রে ইউজ করার পর আমি একটা এএস এর ভ্যালু পাবো। আমি একটু এটা আগে থেকে করছিলাম, তো তাই আমি আবার ডিরেক্টলি লিখে ফেলতেছি। এর ভ্যালুটা যদি আমি 0.480 বসাই, এটা কোথায় বসাবো আমি দেখাই। প্রথমে তো আমি এই যে এই সূত্রে মোমেন্টে আমি 7,350 বসাইলাম, আর এ এর ভ্যালুটা 1 ধরলাম। ধরার পর আমার এএস আসলো 0.327। এই এএসটা আমি আবার সেকেন্ড সূত্রে বসাইলাম। সেকেন্ড সূত্রে বসানোর পর আমার এর ভ্যালু আসলো 0.480। এখন আমার এই 0.480টা আমি এই সূত্রে বসাবো। এই সূত্রে বসানোর পর আমার এস আস্তে আস্তে হচ্ছে 0.311। আবার এই 0.311টা যদি আমি এই সূত্রে বসাই দিই, তাহলে আমি এর ভ্যালুটা পাবো হচ্ছে 0.457। আবার এই 0.457 নিয়ে একটা এএস পাবো, এটা হচ্ছে 0.310 আসবে। আর এই 0.310 এএসটা নিয়ে আমি একটা এর ভ্যালু পাবো, এটা 0.456। আবার ওই 0.456 স্মল এর ভ্যালু ইউজ করে আমি একটা এএস এর ভ্যালু মানে এরিয়া অফ স্টিল পাবো, এটা হচ্ছে 0.310। এখন এই স্টিলের এরিয়া 0.310, এই এএসটা নিয়ে আমি আবার হচ্ছে গিয়ে এই সূত্রটা বসাই। তো বসানোর পর আমি এর একটা ভ্যালু পাবো, সরি আমি হচ্ছে গিয়ে এই সেকেন্ড সূত্রে বসাই। বসানোর পর আমি এর একটা ভ্যালু পাবো, এই ভ্যালুটা আবার সেম আসতেছে 0.456। তো দেখা যায় কি ইটারেশন করার পর একটা পর্যায়ে যে এর ভ্যালু দুইটা সেম আইসা পড়ে, মানে হচ্ছে কি আমি উই এর ভ্যালু নিয়ে এস এর সূত্রে বসাইলে যেই এরিয়া অফ স্টিলটা পাবো ওইটাই হচ্ছে কি আমার এরিয়া অফ স্টিল। কিন্তু এত ইটারেশন করাটা একটু টাইম কনজিউমিং, তো এটা একটু সহজভাবে লেখা যায়। তা হচ্ছে গিয়ে যদি এই যে আমি যদি সূত্রটা লিখি, এস ইকুয়াল টু এমইউ ডিভাইডেড বাই ফাই এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু, তাই না? আবার আরেকটা সূত্র আছে, তা হচ্ছে এ ইকুয়াল টু এ এস এফ ওয়াই ডিভাইডেড বাই 0.85 এফ প্রাইম সি বি। এখন তুমি যদি এই সেকেন্ড সূত্রটার দিকে তাকাও, এখানে দেখবা কি যে তুমি এস বাদে বাকি প্রত্যেকটার ভ্যালু জানো। এই যে এফ ওয়াই এর ভ্যালু জানো 60,000, এফ প্রাইম সি এর ভ্যালু জানো হচ্ছে গিয়ে 4,000, আর বি এর ভ্যালু জানো হচ্ছে গিয়ে কত 12 ইঞ্চি, তাই না? তাহলে এটা করার জন্য এই সব ভ্যালু জানো, তাহলে আমি যদি এইখানে প্রত্যেকটা ভ্যালু বসাই দেই, এ ইকুয়াল টু এ এস রাখলাম এ এস আকারে,
এফও এর ভ্যালু 60,000 বসাইলাম, 0.85 রাখলাম, এফ প্রাইম সি এর ভ্যালু 4,000 বসালাম, আর হচ্ছে গিয়ে 12 ইঞ্চি রাখলাম। তাহলে আমার এ কত আসতেছে, আমার স্মল এ আসতেছে হচ্ছে গিয়ে 1.47 AS। এখন এইটার ভ্যালু যদি আমি এই ইকুয়েশনটায় বসাই, মানে AS ইকুয়াল টু এমইউ, ওই যে 7,350 ইন্টু 12 ডিভাইডেড বাই ফাইয়ের ভ্যালু 0.9, এফও এর ভ্যালু হচ্ছে গিয়ে 60,000, আর ডি এর ভ্যালু হচ্ছে গিয়ে 12 আর মাইনাস A/2। এখন এর ভ্যালু আমরা 1.47 পাইছি, মানে 1.47 ডিভাইডেড বাই 2 AS। এখন এই ইকুয়েশনটায় আননোন জাস্ট AS, তো এইভাবে আমরা ইকুয়েশন বের করে ডিরেক্ট AS এর ভ্যালু বের করতে পারি না এরিয়া অফ স্টিল। মানে আমার এই ক্ষেত্রে যে এই ইটারেশনগুলো বারবার করা লাগতেছে না, তাই না? তো এইভাবে কি ইকুয়েশন ফর্ম করে দেন আমরা AS এর ভ্যালু ডিরেক্টলি বের করতে পারি, বুঝছো? ঠিক আছে, এখন হচ্ছে কি আমি তো আমার এগুলা আর কি কইরা রাখছিলাম, তো আমি যদি ডিরেক্টলি আর কি বসাই, আমার এরিয়া অফ স্টিল কত আসলো, আমার ইন্টেরিয়র সাপোর্টের জন্য আসছে হচ্ছে এরিয়া অফ স্টিল, আমি ইন্টেরিয়র সাপোর্টের জন্য কত পাইছিলাম, দাঁড়াও আমি একটু দেখা নিই। এরিয়া অফ স্টিল ইন্টেরিয়র সাপোর্টের জন্য এই যে 0.310 ইঞ্চি স্কোয়ার পার ফিট পাইছি, তাই না? এটা আমরা লিখলাম ইন্টেরিয়র সাপোর্টের জন্য, ইন্টেরিয়র সাপোর্টের জন্য AS হচ্ছে গিয়ে 0.310 ইঞ্চি স্কোয়ার পার ফিট। আর 2 নাম্বার হচ্ছে গিয়ে আমি এক্সটেরিয়র সাপোর্টের জন্য পাইছি, এক্সটেরিয়র সাপোর্টটা আমি দেখাইলাম না, এটা তোমরা করে নিও। এটা পাইছি হচ্ছে গিয়ে AS ইকুয়াল 0.11 ইঞ্চি স্কোয়ার পার ফিট। আর হচ্ছে গিয়ে মিড স্প্যানের জন্য পাইছি AS ইকুয়াল টু হচ্ছে 0.20 ইঞ্চি স্কোয়ার পার ফিট। তো এখন আমি এরিয়া অফ স্টিল পেয়ে গেছি। এখন আমার স্পেসিং লাগবে না যে কতটুক দূরত্ব পর আমি রডগুলো বসাবো। হ্যাঁ, তো এইটা করার জন্য আমাদের হচ্ছে কি বার সাইজগুলা আর কি আমাদের নিজেদের মতো সিলেক্ট করে নিতে হয়। তো জেনারেলি আমার ভিডিওটা কি ঠিকমতো রেকর্ড হইতেছে? হইতেছে মেবি। তো জেনারেলি আমার স্ল্যাবে হচ্ছে গিয়ে নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5 বার ইউজ করা হয়। এর চেয়ে বড়ো ইউজ করলে আর কি একটু বেন্ড করা কষ্ট হয়ে যায়, তো তাই আর কি তেমন করা হয় না। তো নাম্বার 3 বারের এরিয়া হচ্ছে গিয়ে আমার 10 মিলিমিটার, নাম্বার 4 বারের এরিয়া হচ্ছে গিয়ে আমার 12 মিলিমিটার, নাম্বার 5 বারের এরিয়া হচ্ছে গিয়ে আমার 16 মিলিমিটার। মানে ইঞ্চিটা যদি আমি বলি, নাম্বার 3 0.11 ইঞ্চি, নাম্বার 4 0.20 ইঞ্চি, নাম্বার 5 হচ্ছে গিয়ে 0.31 ইঞ্চি। এখন তুমি তো এই যে কোনো 3 নাম্বার রড, 4 নাম্বার রড, 5 নাম্বার রডের মানে ডায়া তো তুমি মুখস্থ রাখবা, এই যে ইঞ্চিগুলো মুখস্থ রাখবা। তো তুমি হচ্ছে এরিয়া অফ স্টিল পাওয়া গেলা, আর মনে করো আমি 4 নাম্বার রড ইউজ করবো, তাহলে আমার স্পেসিংটা কত দেওয়া লাগবে? তো স্পেসিংয়ের একটা সূত্র আছে, একটা হচ্ছে ঐকিক নিয়মেও করা যায়, অথবা ডিরেক্টলি একটা সূত্র আছে, তা হচ্ছে স্পেসিং S ইকুয়াল টু AB ডিভাইডেড বাই AS ইন্টু 12। এই ABটা হচ্ছে গিয়ে আমি যেই নাম্বার রড ইউজ করলাম না তার ডায়া, যেমন আমি যদি 4 নাম্বার রড ইউজ করি তার ডায়া হচ্ছে 0.20 ইঞ্চ, ওইটা আমি AB হিসেবে ইউজ করব, মানে এরিয়া অফ ডিবার। আর এই ASটা হচ্ছে গিয়ে আমি যতটুকু স্টিল লাগবে একটা ইউনিট স্ট্রিপে, ওই ASটা এই যে এতটুকু 0.310 ইঞ্চি স্কোয়ার পার ফিট। তো আমি যদি ইন্টেরিয়র সাপোর্টের ক্ষেত্রে দেখি, ইন্টেরিয়র সাপোর্টে আমার AS ছিল 0.310, তাহলে ইন্টেরিয়র সাপোর্টের ক্ষেত্রে স্পেসিং AS ইকুয়াল টু, আমি যদি মনে করি যে 4 নাম্বার বারে আমি ইউজ করতেছি, এটার ডায়া হচ্ছে 0.20 ইঞ্চি, তাহলে 0.20 ডিভাইডেড বাই 0.310 ইন্টু 12, এটা আসতেছে হচ্ছে
0.20 ডিভাইডেড বাই 0.310 ইন্টু 12, এটা আসতেছে হচ্ছে 7.74 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। এখন এটাকে আমরা রাউন্ড আপ করা লাগবে। এখন কথা হচ্ছে আমরা কি নেক্সট 0.5-এ রাউন্ড আপ করবো নাকি এটার আগে 0.5-এ রাউন্ড আপ করবো? তো স্পেসিং দেওয়ার সময় আমরা সবসময় এর আগের 0.5-এ রাউন্ড আপ করবো। তো এটাকে যদি আমরা 7.5 ইঞ্চিতে রাউন্ড আপ করি কোনো সমস্যা হয় না। তো একইভাবে আমাদের এটা হচ্ছে গিয়ে ইন্টেরিয়র পাইলাম না, ইন্টেরিয়রে নাম্বার 4 বার স্পেসিং কত দিলাম 7.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। হ্যাঁ, তো আমি হচ্ছে তো এইখানে একটা জিনিস আছে, তা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে আমার মেইন রেনফোর্সমেন্টটা ম্যাক্সিমাম স্পেসিং হয় হচ্ছে গিয়া 3T or 18 ইঞ্চি। এর থেকে বড় হতে পারবে না, এটার ইকুয়াল অথবা ছোট হইতে পারবে। এটা হচ্ছে গিয়ে আমার মেইন বারের ক্ষেত্রে। আর ডিস্ট্রিবিউশন সিটটা যদিও সামনের স্টেপে, তাও আমি এখানে বলে রাখি, ডিস্ট্রিবিউশন বারের ক্ষেত্রে আমার স্পেসিং এস ম্যাক্সটা হবে হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 5T or 18 ইঞ্চি। মানে এখানে হচ্ছে টিটা হচ্ছে গিয়ে আমার থিকনেস অফ স্ল্যাব। কিন্তু আমার যাই হোক না কেন আমার 18 ইঞ্চির থেকে কোনটার স্পেসিংয়ে বড় হইতে পারবে না, হাইয়েস্ট গেলে আমার 18 ইঞ্চি। তো আমি ইন্টেরিয়র সাপোর্টের জন্য আমি পাইলাম হচ্ছে গিয়ে 7.5 ইঞ্চি, যেটা স্যাটিসফাই করে, ঠিক আছে। আর মিড স্প্যান এবং এক্সটেরিয়রের জন্য আমি বের করে রাখছিলাম, এটা তোমরা নিজেদের মতো করে বের করে যে এই সূত্রটা অ্যাপ্লাই করবা, তাইলেই হবে। তো আমি যদি 4 নাম্বার বার ইউজ করি তাহলে এক্সটেরিয়রে পাই হচ্ছে নাম্বার 4 বার @ 18 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আর মিড স্প্যানে পাই হচ্ছে নাম্বার 4 বার @ 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এটা হচ্ছে 4 নাম্বার বার নিয়ে ক্যালকুলেশন করা হয়েছে, তো তাই স্পেসিং এটা আসছে। যদি অন্য বার নিয়ে ক্যালকুলেশন করা হয়তো লাইক নাম্বার 5 বার মানে 0.31 ইঞ্চি, তাহলে এই স্পেসিংটা চেঞ্জ আসতো। যদি নাম্বার 3 নিয়ে করতাম তাহলে স্পেসিংটা চেঞ্জ আসতো, কিন্তু তিনটাই হচ্ছে কি আমার রাইট। যাই হোক, এটা হচ্ছে কি আমার মেইন বারের হচ্ছে গিয়ে আমার স্পেসিং পেয়ে গেলাম। নাম্বার 4 বার ইউজ করে আমার স্পেসিংগুলো পেয়ে গেলাম মেইন বারের ক্ষেত্রে। এখন আমার স্টেপ 7 ডিস্ট্রিবিউশন রেইনফোর্সমেন্ট আর কি ডিজাইন করা লাগবে, ডিস্ট্রিবিউশন বার ক্যালকুলেট করা লাগবে। তো আমি লিখি স্টেপ 7, এটা হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউশন স্টিল ক্যালকুলেশন, ডিস্ট্রিবিউশন স্টিল। তো ডিস্ট্রিবিউশন স্টিলের ক্যালকুলেশনের ক্ষেত্রে ডিরেক্ট একটা সূত্র আছে, এটার ক্ষেত্রে আর ইটারেশন করা লাগতেছে না। সূত্রটা হচ্ছে এরিয়া অফ স্টিল এস ইকুয়াল টু 0.0018 বিটি। এই বিটা কি, এখানে বিটা হচ্ছে গিয়ে ইউনিট স্ট্রিপ মানে 12 ইঞ্চি, আর টিটা কি, টিটা হচ্ছে গিয়ে থিকনেস অফ দ্য স্ল্যাব মানে 6.5 ইঞ্চি। তো আমি যদি বসাই এস ইকুয়াল টু পাচ্ছি 0.0018 ইন্টু 12 ইন্টু 6.5, মানে এস ইকুয়াল টু 0.1404 ইঞ্চি স্কোয়ার পার ফিট। এখন আমরা যদি সাপোজ মনে করি আমরা ডিস্ট্রিবিউশন স্টিলটা আমরা নাম্বার 3 বার ইউজ করি, তো নাম্বার 3 বারের আমার এরিয়া হচ্ছে গিয়ে 0.11 ইঞ্চি। তাহলে আমার স্পেসিং কত পাবো, স্পেসিং এস ইকুয়াল টু ইবি ডিভাইডেড বাই এএস ইন্টু 12, মানে হচ্ছে 0.11 ডিভাইডেড বাই এএস কত পাইছিলাম 0.1404 ইন্টু 12 ইঞ্চি। তাহলে আমরা এস আসতেছে হচ্ছে 0.11 12 ডিভাইডেড 0.1404, 9.4 আসতেছে, 9.40 ইঞ্চি সেন্টার টু সেন্টার আসতেছে। এখন এটা যদি আমি রাউন্ড আপ করি, লেস 0.5 রে রাউন্ড আপ করি, তবে এস ইকুয়াল টু 9 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তো আমি
ডিস্ট্রিবিউশন স্টিল পাচ্ছি হচ্ছে নাম্বার 3 বার @9 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আর মেইন বার এই 3টা পাইলাম না আমি। আচ্ছা, এই 3টা আমি একটু এসএস নিয়ে রাখি, নিচে লাগাই। যাই হোক, হ্যাঁ যদি লাগাই, আর মেইন বার হচ্ছে কি আমি এই 3টা পাইলাম। তো এখন আমার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, তা হচ্ছে আমার স্ল্যাব ডিটেইলিং। স্ল্যাব ডিটেইলিংটা আমি কীভাবে করব? আমি হচ্ছে গিয়া ওয়ান ওয়ে স্ল্যাবটা আমি আঁকি আগে। এটা মনে করি আমার স্ল্যাব। এখন এটা হচ্ছে গিয়ে আমার লং সাইড LB, হ্যাঁ, আর এটা হচ্ছে গিয়ে আমার শর্ট সাইড মানে LA। এটা আমি ধরে নিছি। নর্মালি আর কি এই পোর্শনটা বেশি বড় হবে, এই পোর্শনটা হচ্ছে ছোট হবে। ওই যেহেতু LB/LA আমার ইকুয়াল অর গ্রেটার দেন 2 না, তাই তো আমি একটু স্কোয়ার টাইপ আঁকছি যাতে হচ্ছে কি আমার রিইনফোর্স ডিটেইলিংটা দেখতে সুন্দর হয়। যাই হোক, এটা হচ্ছে LB, এটা হচ্ছে LA। এখন আমার এইখানে দেখা যাইতেছে হচ্ছে কি মিড স্প্যানে 4 নাম্বার বার দিছি, 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিছি। আমি কি করলাম, সেন্টার টু সেন্টার আমার ডিস্টেন্স ছিল না 12 ইঞ্চি। এখন আমার মেইন বারে কী থাকে, আমার হচ্ছে গিয়ে এই যে এক্সট্রা টপ থাকবে, আর হচ্ছে গিয়ে ক্র্যাঙ্ক বার থাকবে, আর হচ্ছে গিয়ে স্ট্রেট বার থাকবে, তাই না? তো আমি কি করব, আগে 2টা ক্র্যাঙ্ক বার আইকা নেই, ক্র্যাঙ্ক বার বা বেন্ট আপ বার যে যাই বল না কেন, একটা আঁকলাম। সরি, এটা ঠিক মতো হইতেছে না, এটা আঁকলাম। এইখানে হচ্ছে গিয়ে দেখতেছি যে মিড স্প্যানের বারের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হচ্ছে গিয়ে 4 ইঞ্চি, মানে একটা বেন্ট আপ বার থেকে একটা স্ট্রেট বারের দূরত্ব, সরি এটা স্ট্রেট লাইন হয় নাই, এই দূরত্বটা হচ্ছে গিয়া 12 ইঞ্চি। একটা বেন্ট আপ বার থেকে একটা স্ট্রেট লাইনের দূরত্ব হচ্ছে গিয়ে 12 ইঞ্চি। তাহলে এই মাঝখানে তো আরেকটা বেন্ট আপ বার আছে, তাই না? সরি, আরেকটা স্ট্রেট বার আছে, তাই না? তাইলে এতটুকু হচ্ছে হবে 12 ইঞ্চি, আর এতটুকু হচ্ছে হবে 12 ইঞ্চি। মানে আমি ডিরেক্টলি এই পুরাটারে 24 ইঞ্চি লিখতে পারি না, এই পুরাটারে এতটুকু, কারণ 2টা আমার ইসের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে গিয়ে, 2টা আমার বেন্ট আপ বারের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে গিয়ে 24 ইঞ্চি। এটা লিখতে পারি, ঠিক আছে, লিখলাম। এখন এইখানে আমার এক্সটেরিয়রে দেখা যাইতেছে 4 নাম্বার বার 18 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্স করে লাগতেছে। আমার হচ্ছে এতটুকু ডিস্টেন্স হচ্ছে কি আমার 24 ইঞ্চি। এখন আমার সেন্টার টু সেন্টার ডিস্টেন্স দেওয়া লাগবে 18 ইঞ্চি, তাই না? 18 ইঞ্চি তো 2টার মাঝে দেওয়া পসিবল না। তো আমি যদি মাঝখানে যাতে একটা বার দিয়া দিই, তাহলে এইখানে হচ্ছে কি আমার 12 ইঞ্চি, এখানে হচ্ছে কি আমার 12 ইঞ্চি হইতেছে, ঠিক আছে? কারণ 18 ইঞ্চি আমার এই 2টার মাঝে দেওয়া পসিবল না। এখানে যদি আমি 18 ইঞ্চি দিই, এখানে 6 ইঞ্চি থাকে, সেমনি কি হবে? হবে না। তো আমরা কি করব, যদি আমার ডাইমেনশনে না মিলে, তাহলে আমি যদি আমার এইখানে কত 15 ইঞ্চিও থাকতো, অথবা 16 ইঞ্চিও থাকতো, অথবা 13 ইঞ্চিও থাকতো, মানে 24-এর অর্ধেকের যদি বেশি থাকতো, তাহলে আমি কি করব, এই মাঝখানে একটা বার দিয়ে দিব, ওইটাই হচ্ছে গিয়ে আমার এক্সটেরিয়রের বেন্ট আপ বার। তো এটার মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে গিয়ে এই 12 ইঞ্চি। আর এই ইন্টেরিয়র পার্ট, এটা যেহেতু ইন্টেরিয়র পার্ট, তো ইন্টেরিয়র পার্টে আমার বলা আছে হচ্ছে গিয়ে 7.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। এখন আমার টোটাল ডিস্টেন্স হচ্ছে গিয়ে এই যে 24 ইঞ্চি। কারণ 24টা যদি আমি 7.5 দিয়ে ভাগ করি, তাহলে আমার হচ্ছে গিয়ে 3.2, মানে 3.2টা হচ্ছে গিয়ে আমার ফাঁকা রাখা লাগে। তো
3.2টা ফাঁকা রাখা লাগবে, তো তাই আজকে গিয়ে আমি এখানে টোটাল যদি 1 2 3টা যদি বার বসাই 1 2 3 4 4টা ফাঁকা থাকতেছে, তো আমি বার বসাবো হচ্ছে 3টা, 1টা 2টা 3টা। তাহলে আমার এটা সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কত দাঁড়াইতেছে? 24/4, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্স দাঁড়াইতেছে। কিন্তু যদি 24/3 করতাম তাহলে আমার 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। মানে আমি এটা বুঝো নাই, তোমরা আবার বলি, যদি আমি এইখানে 1টা 2টা মানে হচ্ছে কি 3টা ফাঁকা আর কি, 3টা স্পেস রাখতাম, তাহলে আমার পার স্পেস হইতেছে হচ্ছে গিয়ে 24/3 মানে 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। বাট আমার লাগবে কিন্তু 7.5, মানে আমার এখানে 3টা দিলে হবে না, আমার 4টা দেওয়া লাগবে। তো আমি যদি 4টা দিই, 1টা 2টা 3টা, 4টা ফাঁকা মানে 3টা আমার এই এক্সট্রা টপ দেওয়া লাগবে। এটা 1টা, এটা 2টা 3টা, তাহলে আমার এই ডিস্টেন্স কতটুকু? এতটুকু ডিস্টেন্স আমার কতটুকু? এটা আমি 4 দিয়ে ভাগ করবো, 24টা 4 দিয়ে ভাগ দিলে আমরা 6 পাবো। তো এই ডিস্টেন্সগুলো হচ্ছে গিয়ে আমার 6 ইঞ্চি করে, এইটাই। তো এটা যদি আমি একটু সুন্দরভাবে আঁকি, যাই হোক সিলেক্ট করে নেই, কপি পেস্ট, ঠিক আছে। আমরা একটু এই গোল্লাগুলা রিমুভ করে দিই, আমার ভার চলে গেছে, যাই হোক আবার রাখি। এই বার 2টা হচ্ছে কি আমার মেইন বারের, এটা হচ্ছে কি নাম্বার 4 ডায়া @ এটা কত ইঞ্চি সেন্টার টু সেন্টার ছিল? মিড স্প্যান 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার @12 ইঞ্চি সেন্টার টু সেন্টার, ঠিক আছে। আর এই বারটা হচ্ছে গিয়ে নাম্বার 4 ডায়া @ এটা যেহেতু এই পাশে 12 এই পাশে 12 মানে 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার আছে। আর এই বারগুলো হচ্ছে গিয়ে এই 4টা বার সেম, তো আমার স্পেসিং আছে 1 2 3 4, মানে আমি 6 করে করে পাচ্ছি, 24-এর মধ্যে 4টা গ্যাপ, মানে 6 করে করে। এটা হচ্ছে গিয়ে নাম্বার 4 ডায়া @ 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তো এইটাই। এখন আমার ডিস্ট্রিবিউশন স্টিল দেওয়া লাগবে। ডিস্ট্রিবিউশন স্টিল হচ্ছে গিয়ে এই যে আমি পাইছি, ডিস্ট্রিবিউশন স্টিল নাম্বার 3 বার @ 9 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তো আমি আঁকি ডিস্ট্রিবিউশন স্টিল একদম স্ট্রেট, এই যে ডিস্ট্রিবিউশন স্টিল এইটা আর এটা। তো দেখলাম নাম্বার 3 বার @ কত ইঞ্চি সেন্টার টু সেন্টার ছিল? 9 ইঞ্চি। তো লিখে 9 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তো বেশ আমাদের ডিটেইলিং হইল। যাই হোক আমি ডিটেইলিংটা, যাই হোক ক্লাসটাই কতটুকু ভালোভাবে বুঝাইতে পারছি জানি না। তো আবার একটু শুরু থেকে রিভিউ করি, তো ম্যাথটা আর কি রিভিউ করি। এটা হচ্ছে আমাদের প্রবলেম দেওয়া ছিল, এ রেইনফোর্স কংক্রিট স্ল্যাব ইজ বিল্ড ইন্টিগ্রালি উইথ ইটস সাপোর্ট অ্যান্ড কনসিস্ট 2 ইকুয়াল স্প্যান। এটা একটা স্প্যান, এটা একটা স্প্যান, 2টা স্প্যান 15 ফিট করেছিল। দ্য সার্ভিস লাইভ লোড ইজ 100 PSF, 4000 PSI এর কংক্রিট, মানে F'(C) এর ভ্যালু 4000, আর হচ্ছে ইয়েল স্টেজ অফ স্টিল হচ্ছে 60,000 PSI। তো আমাদের এগুলো হচ্ছে গিয়া ডিজাইন প্রসিডিওরগুলো আর কি স্টেপ। প্রথমে আমার মিনিমাম থিকনেস L/28, কারণ এটা বোটিন কন্টিনিউয়াস স্ল্যাব। তারপর লোড ক্যালকুলেশন W, মুভমেন্ট ক্যালকুলেশন হচ্ছে কি M = C × WL²। সিটা হচ্ছে কোএফিসিয়েন্ট। আর 4 নাম্বার ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও নির্ণয় করব। 5 নাম্বার ওই ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও আর ম্যাক্সিমাম মুভমেন্ট দিয়ে আমি ইফেক্টিভ ডেপথ D বের করব। তারপর D বের করে আমার D প্রোভাইডেডটা বের করব। D প্রোভাইডেডটা বের করব কীভাবে? এই যে থিকনেস বের আছে না, থিকনেস থেকে ডিরেক্টলি আমরা 1 বিয়োগ দিয়ে দিব। 1 বিয়োগ দেওয়ার পর যদি আমি D প্রোভাইডেডটা D রিকোয়ার্ড থেকে বেশি হয় তাহলে আমার ডেপথটা ঠিক আছে। তারপর স্টিল ক্যালকুলেশন করবো, ওই যে হয় ইটারেশন করে করে করব, না হয় আমি ইকুয়েশন ফর্ম করে করব। তারপর আমার ডিস্ট্রিবিউশন স্টিল বার করব। তারপর একদম লাস্টে হচ্ছে গিয়ে আমি রিইনফোর্সমেন্ট ডিটেইলিংটা করব। এই যে স্টেপ 1 মিনিমাম থিকনেস অফ দ্য স্ল্যাব L/28 করে আমি পেলাম 6.5 ইঞ্চি।
স্টেপ 2 লোড ক্যালকুলেশন আমি এই সব কিছু ওই যে লাইভ লোড ফ্যাক্টর 1.6 ডেড লোড ফ্যাক্টর 1.2 গুণ দিয়ে, যেহেতু ইউএসডি মেথড আমার, তাই গুণ দিয়ে যোগ করে পাইছে লাস্টে হচ্ছে 294 PSF। তারপর স্টেপ 3 মোমেন্ট ক্যালকুলেশন, ওই যে ইন্টেরিয়রে মোমেন্ট কোএফিসিয়েন্ট 1/9, মিডস্প্যানে 1/14, এক্সটেরিয়রে 1/24, এই তিনটা দিলাম আর WL স্কোয়ার গুণ করলাম, পাইলাম এই যে এই তিনটা মোমেন্ট পাইলাম। এখন আমার ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও লাগবে, রো ম্যাক্স ইকুয়াল টু 0.85 বিটা 1 এফ প্রাইম সি বাই এফ ওয়াই ইউ ডিভাইডেড বাই ইউ প্লাস ইটি, সব ভ্যালু বসাইলে আমি রো ম্যাক্সের ভ্যালু পাই 0.0181। এখন আমার ডেপ চেক করা লাগবে। ডেপ চেকটা আমার সূত্র হচ্ছে গিয়ে এইটা, এই সূত্রের মধ্যে আমি সব কিছু বসাবো, ডি এর একটা ভ্যালু পাবো, ডি এর ভ্যালু পাইলাম আমি হচ্ছে 3 ইঞ্চি, এটা হচ্ছে কি আমার ডি রিকোয়ার্ড। আমি ডি প্রোভাইডেডটা কত দেওয়া হয়েছিল 6.5 থেকে যদি আমি 1 বিয়োগ দিয়ে যাই, এই দুইটার জন্য ডিরেক্টলি আমি 1 ইঞ্চি পাইছি, বিয়োগ দিয়ে দিলাম, তাহলে আমার আস্তে আস্তে হচ্ছে 5.5 ইঞ্চি। অ্যাজ হচ্ছে আমার ডি প্রোভাইডেড ইজ গ্রেটার দেন দি রিকোয়ার্ড, অতএব আমার ডিজাইন ইজ স্যাটিসফ্যাক্টরি, মানে থিকনেসটা ঠিক আছে। তো স্টিল ক্যালকুলেশন করা লাগবে, ওই যে এই দুইটা সূত্র থেকে ইটারেশন কইরা আমি মোমেন্ট বসাবো, আর সব কিছু বসানোর পর ইটারেশন করে হচ্ছে এস পাবো। অথবা ইটারেশন যদি না করতে চাই তাহলে আমি এই যে এভাবে ইকুয়েশন ফর্ম করব। ইকুয়েশন কীভাবে ফর্ম করবো, এ এর যে সূত্র আছে না ওইটার মধ্যে দিয়ে এ আর এস এর একটা ইকুয়েশন পাবো, এটা দিন আমি প্রথমটায় বসায় দিব। তো ডিরেক্টলি এইভাবে এসটা জাস্ট আননোন, তো তাহলে আমি এস এর ভ্যালু পাওয়া যাব। তো করার পর আমি ওই যে মেইন বারের ক্ষেত্রে তিনটা আমি ইন্টেরিয়র সাপোর্ট, এক্সটেরিয়র সাপোর্ট, মিড স্প্যান, এই তিনটা পাইলাম এস। এখন এই তিনটা থেকে আমি স্পেসিং পাইলাম, ওই যে স্পেসিং এস ইকুয়াল টু এ ডিভাইডেড বাই এস ইন্টু 12। তো এই স্পেসিং পাইলাম ইন্টেরিয়রে 7.5 ইঞ্চি, মানে নাম্বার 4 বার ইউজ করছি তিনটার ক্ষেত্রে। ইন্টেরিয়রে 7.5 ইঞ্চি, এক্সটেরিয়র হচ্ছে আমার 18 ইঞ্চি, আর মিড স্প্যানে হচ্ছে গিয়ে 12 ইঞ্চি। এখানে একটা নোটেশন ছিল, তা হচ্ছে গিয়ে মেইন বারের ম্যাক্সিমাম রেইনফোর্সমেন্ট মেইন বারের ম্যাক্সিমাম স্পেসিং 3T or 18 ইঞ্চ, ডিস্ট্রিবিউশন বারের ম্যাক্সিমাম স্পেসিং 5T or 18 ইঞ্চ। স্টেপ 7 ওই যে ডিস্ট্রিবিউশন বার ক্যালকুলেট করলাম, এস ইকুয়াল 0.0018 বিটি। পি কি ইউনিট স্ট্রিপ, যেহেতু 1 ফিট মানে 12 ইঞ্চি, আর টি কি থিকনেস অফ দ্য স্ল্যাব 6.5 ইঞ্চি। তো এস পাইলাম হচ্ছে ডিস্ট্রিবিউশন বারের জন্য 0.1404 ইঞ্চি স্কোয়ার পার ফিট। তো এইভাবে আমি আবার স্পেসিং বের করলাম, এই ক্ষেত্রে আমি নাম্বার 3 বার ধরছি, যাই হোক তোমরা 4ও ধরতে পারো, এটা তোমাদের ব্যাপার। নাম্বার 3 বার ধরে আমি স্পেসিং পাইছি 9 ইঞ্চি। তো লাস্টে যায় সবগুলো আমি একবারে লিখলাম, লেখার পর হচ্ছে কি আমি রেইনফোর্স লিঙ্কটা দেখাইলাম এখানে। ঠিক আছে, জানি না তোমরা কতটুকু কী বুঝতে পারছো, যাই হোক আমার মিস্টেক্স থাকতেই পারে, তো এটা একটু কনসিডার করো।